আজকের গল্পটি এমন কিছু প্রিয় বন্ধুর যারা সমুদ্র ভ্রমণে এসেছিল। হাসি ঠাট্টা আর আনন্দের মাঝে সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই একটি দুর্ঘটনা ঘটে এবং তারা সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। সাহায্যের আশায় তারা এক অজানা ব্যক্তির নৌকায় ওঠে, যাকে শুরুতে খুব দয়ালু মনে হয়েছিল। কিন্তু তারা জানত না যে এই লোকটি মোটেও তেমন নয় যেমনটা তারা ভাবছে। পলক ফেলতেই সে তাদের অজ্ঞান করে বন্দি করে ফেলে এবং এমন সব ভয়ঙ্কর কর্মকাণ্ড শুরু করে যা আমরা আজকের এই পুরো গল্পে দেখব। কিছুদিন আগেই একটি নৌকা দুর্ঘটনায় তার মা মারা যান এবং সেই আঘাতেই যেন এই বাড়ির সব হাসি খুশি কেড়ে নিয়েছে। সবাই নিজ নিজ দুঃখে স্তব্ধ, কিন্তু কায়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজেকে শক্ত রাখে। সে তার ছোট ভাইয়ের পুরো খেয়াল রাখে এবং বাবাকে একা অনুভব করতে দেয় না। আর এই কারণেই সে বাইরে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। কিন্তু আজ তার বান্ধবী টেসা তাকে ডেকেছে যাতে সে বাইরে গিয়ে একটু ঘুরে আসতে পারে। যে নৌকাটির কারণে তার মায়ের মৃত্যু হয়েছিল, কায়ার বাবা সেই নৌকাটিই মেরামত করছিলেন। প্রতিবার সেটি দেখলেই তার সেই মুহূর্তের কথা মনে পড়ে যায়। কায়া তাকে ওই অবস্থায় ফেলে রেখে যেতে চাইছিল না, তবুও সে জানায় যে সে টেসার সাথে যাচ্ছে এবং অনেকদিন পর জিপ নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সমুদ্র তীরে পৌঁছে সে টেসার সাথে দেখা করে, যেখান থেকে তারা জেট স্কি নিয়ে সমুদ্র ভ্রমণে বের হবে। টেসা জানায় যে তার বয়ফ্রেন্ডও সাথে আসছে, কিন্তু কায়া বেশি ভিড় পছন্দ করে না। টেসা তাকে বুঝিয়ে বলে যে বেশি টেনশন করো না, আমার বয়ফ্রেন্ডের সাথে তার ভাইও আসছে, সে আমারও বন্ধু এবং তোমারও তাকে পছন্দ হবে। অনেক বোঝানোর পর কায়া রাজি হয়। এরপর যখন তারা দুই ভাইয়ের সাথে দেখা করে, তখন আমরা জানতে পারি যে তারা ভ্লগ বানায় এবং আজকের পুরো পরিকল্পনাটিও তারাই করেছে। তাদের পরিকল্পনা ছিল যে তারা জেট স্কি নিয়ে পাশের একটি দ্বীপে যাবে এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। চারজন জেট স্কি নিয়ে বেরিয়ে পড়ে। টেসা জ্যান্ডারের সাথে বসে এবং কায়া জুলিয়ানের সাথে। খুব আনন্দ করতে করতে কিছুক্ষণের মধ্যেই তারা সেই দ্বীপে পৌঁছে যায়। সেখানে পৌঁছে টেসা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাতে শুরু করে এবং কায়া জ্যান্ডারের সাথে বসে গল্প করতে থাকে। ধীরে ধীরে কথা এগোয় এবং তাদের আলাপ ব্যক্তিগত হতে শুরু করে। জ্যান্ডার কায়াকে ইমপ্রেস করে ফেলে এবং কায়াও তার সাথে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল। এরপর সবাই হাসি ঠাট্টার মাধ্যমে খুব মজা করে। মনে হচ্ছিল যেন কিছু সময়ের জন্য সব দুশ্চিন্তা পেছনে ফেলে আসা গেছে। কায়া আর জেন্ডার সাঁতার কাটতে কাটতে তাদের থেকে একটু দূরে চলে যায়। অন্যদিকে টেসা আর জুলিয়ান আবার তীরে বসে গল্প করছিল। অনেকদিন পর কারো সান্নিধ্য কায়ার খুব ভালো লাগছিল। তার মনে হচ্ছিল হয়তো সে এমনই কোনো বন্ধুর খোঁজে ছিল যে তাকে এত ভালোভাবে বুঝতে পারবে। অনেকক্ষণ একসাথে সাঁতার কাটার পর জেন্ডার আলতো করে কাছে এসে তাকে কিস করে এবং কায়াও সেই মুহূর্তে খুশি ছিল। কিছুক্ষণ পর সবাই ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং এখান থেকেই গল্পটি একটি ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। টেসাকে ইমপ্রেস করার চক্করে জুলিয়ান গতি বাড়িয়ে দেয় এবং জেন্ডার কায়াকে নিয়ে পেছনে ছিল। কিন্তু তাদের দুজনেরই ধারণা ছিল না যে সামনে গিয়ে এই মজা কতটা ভারী পড়তে চলেছে। আর ঠিক তখনই অতিরিক্ত গতির কারণে হঠাৎ জেটস্কি উল্টে যায় এবং দুজনেই পানিতে পড়ে যায়। এরই মধ্যে জেন্ডারও পেছন থেকে খুব দ্রুত গতিতে আসে এবং না দেখেই সরাসরি জুলিয়ানের ওপর জেটস্কি তুলে দেয়। এরপর সরাসরি তাদের জেটস্কির সাথে ধাক্কা লেগে তারাও পানিতে পড়ে যায়। সামান্য অসাবধানতায় মুহূর্তের মধ্যে তাদের সাথে কি থেকে কি হয়ে গেল। জেন্ডারের মাথায় এত জোরে আঘাত লেগেছিল যে সে মারাত্মকভাবে জখম হয়ে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দুটি জেটস্কি পানিতে ডুবে যায়। এখন কায়া কোনো মতে রেসাকে সামলায় এবং তারা দুজনে জখম অবস্থায় জেন্ডারকেও খুঁজে পায়, কিন্তু জুলিয়ানকে কোথাও দেখা যাচ্ছিল না। তারা অনেকক্ষণ ধরে তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না। তারা চারদিকে খোঁজে যে সে হয়তো কোথাও অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। আসল সত্যিটা ছিল এই যে সংঘর্ষের সাথে সাথেই তার মৃত্যু হয়েছে এবং সে সমুদ্রের নিচে তলিয়ে গেছে। তারা খুব বেশি ভেঙে পড়ে, কারণ একটি ছোটোখাটো ইয়ার্কি যে এতটা মারাত্মক হয়ে দাঁড়াবে তা তারা কল্পনাও করেনি। এখন কায়া এবং টেসা জেন্ডারকে নিয়ে সমুদ্রের মাঝখানে ভাসছিল। তারা কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। তখনই ভাগ্যক্রমে কিছু দূরে তারা একটি নৌকা দেখতে পায়। তারা চিৎকার করে ডাকতে শুরু করলে নৌকার ক্যাপ্টেন রে তাদের দেখে ফেলে এবং দ্রুত তাদের দিকে এগিয়ে আসে। কাছে এসে সে বুঝতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং এদের সাহায্যের প্রয়োজন। সে একে একে তিনজনকে ওপরে তুলে নেয় এবং বলে যে তারা এখন সম্পূর্ণ নিরাপদ। জেন্ডার সবচেয়ে বেশি আহত ছিল এবং তার শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর টেসা ওয়াশরুমের জন্য ভেতরে যায়, যেখানে রে আগে থেকেই উপস্থিত ছিল। এরই মধ্যে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায় যে ভেতর থেকে রে বারবার কায়াকেই দেখছিল যখন কায়া জেন্ডারের সেবা করছিল। কায়া টেসাকে ডাকে, কিন্তু কোনো উত্তর পায় না। অনেকক্ষণ পরও যখন সে ফিরে আসে না, তখন কায়া তাকে দেখতে ভেতরে যায়। সেখানে রে কোনো কাজে ব্যস্ত ছিল, যেখানে সে তুলোর উপর কোনো কেমিক্যাল লাগাচ্ছিল।
কায়া ভাবে যে হয়তো সে ক্ষত পরিষ্কার করার জন্য ওষুধ নিচ্ছে, তাই সে সেখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু পরের মুহূর্তেই সব বদলে যায়। কথা বলতে বলতে রে হঠাৎ সেই তুলো কায়ার মুখে চেপে ধরে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সে বেহুশ হয়ে যায়। এখন এটা পরিষ্কার হয়ে যায় যে রে আসলে তেমন নয় যেমনটা তাকে দেখাচ্ছিল। কায়া অজ্ঞান হতেই সে তাকে নৌকার একটি বড় কন্টেনারে বন্দি করে দেয় এবং ওপর থেকে লক করে দেয়। কিন্তু সে জেন্ডারকে সেখানেই ফেলে রাখে যেখানে সে আহত অবস্থায় পড়েছিল। এরপর 2-3 ঘন্টা পর যখন কায়ার চোখ খোলে, তখন সে নিজেকে একটি বন্ধ অন্ধকার জায়গায় দেখে আতঙ্কিত হয়ে পড়ে। পাশে টেসাও অজ্ঞান ছিল, যাকে সে জাগিয়ে তোলে। এই কন্টেইনারটি দেখতে একেবারে একটি ঘরের মতো ছিল এবং মনে হচ্ছিল এখানে আগেও কেউ ফেসেছিল। সেখানে একটি কাঠের উপর তারা হেল্প লেখা দেখতে পায়, অর্থাৎ এখানে ফেসে গিয়ে কেউ আগেও সাহায্য চেয়েছিল। ঘরের তোশকের উপর রক্তের দাগ ছিল এবং সেখানে মেয়েদের চুল পড়েছিল। এসব দেখে তারা দুজনেই বুঝতে পারে যে তারাই প্রথম নয় যাদের এখানে বন্দি করা হয়েছে। টেসা ভয়ে কাঁদতে শুরু করে এবং নিচু স্বরে বলে যে তারা যদি ওই দ্বীপে না যেত তবেই ভালো হতো, কিন্তু এখন আফসোস করে কিছু বদলানোর ছিল না। তাদের এখান থেকে বেরোনোর পথ খুঁজতেই হবে। একদিন পার হওয়ার পর পরের দিন সকালে ওপরের দরজা খোলে এবং একটি বালতিতে করে তাদের খাওয়ার জন্য পচা মাছ দেয়। কায়া তার কাছে অনুরোধ করে যে দয়া করে আমাদের যেতে দাও, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। আমার বাড়িতে একটি ছোট ভাই আছে যার আমাকে প্রয়োজন। কিন্তু রে তাদের ধমক দিয়ে বলে যে এটা আমার নৌকা এবং এখানে শুধু আমার মর্জি চলবে। যদি এখান থেকে পালানোর একটুও চেষ্টা করো তবে আমি তোমাদের দুজনকে মেরে মাছ দিয়ে খাইয়ে দেব। এই বলে সে দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখি যে রে মাছ কাটছে এবং রান্না ছাড়াই সেগুলো কাঁচা খেতে শুরু করেছে। মনে হচ্ছিল সে সবসময় এমনই করে, একদম বেপরোয়া, যার কোনো কিছুর ভয় নেই। কায়া এবং টেসা খুব ভীত ছিল এবং তারা কিছুই বুঝতে পারছিল না যে কেন তাদের বন্দি করা হয়েছে। এদিকে জ্যান্ডার আহত অবস্থায় এখনও সেখানেই পড়েছিল এবং প্রায় এক জীবন্ত লাশে পরিণত হয়েছিল। এরপর দুপুরের দিকে হঠাৎ একটি জাহাজের আওয়াজ শোনা যায়। কায়া এবং টেসাও তা শুনতে পায় এবং তাদের মনে হয় যে হয়তো কোনো পুলিশ এসেছে এবং এবার তারা বেঁচে যাবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। আসলে সে ছিল একজন ডাক্তার যে নিজের জাহাজটি কিছুটা দূরে রেখে ছোট নৌকা করে আসে এবং সবচেয়ে আগে সে জেন্ডারকে দেখে, যে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। সে বলে এর মধ্যে এখনও প্রাণ বাকি আছে, তাই কোনো সমস্যা নেই, এও আমাদের কাজে লেগে যাবে। এরপর সে রের সাথে নিচে যায়, যেখানে কায়া এবং টেসা ভয়ে কোণঠাসা হয়ে বসেছিল। সে বলে যে আমি একজন ডাক্তার, তাই আমাকে বলো তোমাদের মধ্যে কার চোট লেগেছে। টেসা ভয় পেতে পেতে সামনে আসে এবং ডাক্তার তাকে চেক আপ করে। কিন্তু তারা দুজনেই ভয়ে কিছু বলছিল না যে তাদের এখানে বন্দি করে রাখা হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছিল যে এই দুজন একে অপরের সাথে মিলে আছে। আর এখান থেকেই গল্পটি এমন এক মোড়ের দিকে যেতে থাকে যেখানে সাহায্য এবং বিপদের মাঝখানের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। এরপর ডাক্তার এবং রে ওপরে চলে আসে। তারপর তাদের মধ্যে একটি চুক্তি হয় এবং তখনই জানা যায় যে এটি একটি অর্গান মাফিয়া নেটওয়ার্ক, যারা অসহায় মানুষদের নিশানা বানায় এবং তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ব্যবসা করে। এরপর তারা জেন্ডারকে নিয়ে আসে এবং ডাক্তার পুরো প্রস্তুতির সাথে একটি কাটার মেশিন বের করে। কায়া দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে যে এই লোকগুলো জেন্ডারের সাথে কি করছে। তখনই জেন্ডারের চিৎকার শোনা যায় এবং সেই আওয়াজ এতটাই ভয়ানক ছিল যে তারা দুজনেই ভয়ে কাঁপতে থাকে। ধীরে ধীরে জেন্ডারের চিৎকার শান্ত হয়ে আসে। এখন তাদের আসল রূপ তারা বুঝতে পারে এবং কাঁদতে শুরু করে। এখানে কোনো দয়া নেই, এক এক করে তার শরীরের প্রতিটি অংশ বের করে নেওয়া হয় এবং কাজ শেষ হতেই দেহটি সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপর ডাক্তার বলে যে অন্য মেয়েটিও জখম, তাই তাকে আজ রাতেই শেষ করে দেব, আর যে সুস্থ আছে তাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমার কাছে একজন ধনী ক্লায়েন্ট আছে, তার বিনিময়ে আমরা অনেক টাকা পাব। রে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায়, কারণ এটাই ছিল তার কাজ, সমুদ্রে ফেসে যাওয়া মানুষদের বাঁচানোর নাটক করা এবং তারপর তাদের বিক্রি করে দেওয়া। কয়েক ঘন্টা পর দুজনে আবার নিচে আসে এবং এবার টেসাকে ধরে ওপরে নিয়ে যেতে থাকে। কায়া তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রে তাকে সেখানেই আঘাত করে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর রে টেসাকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার নিজের কাজ শুরু করার আগে জোরে মিউজিক চালিয়ে দেয় যাতে চিৎকার বেশি দূর না যায়। কিন্তু তখনই কায়ার জ্ঞান ফেরে এবং সে টেসার চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে টেসা এখনও বেঁচে আছে এবং তাকে বাঁচাতে হলে দ্রুত কিছু করতে হবে। সে বাইরে বেরোনোর জন্য কন্টেনারের ভেতরে থাকা একটি ফ্যান খোলার চেষ্টা করে এবং সর্বশক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পর সেই অংশটি খুলে যায় এবং সে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। এদিকে এই লোকগুলো টেসার হাত পা বেঁধে যায়
এবং ডাক্তার তাকে অজ্ঞান করে নিজের কাজ শুরু করতে যাচ্ছিল। ওদিকে কায়া নিঃশব্দে রের রুমে পৌঁছে যায়। ঠিক তখনই রে সেখানে চলে আসে, তাই সে দ্রুত নিচে ইঞ্জিন রুমে লুকিয়ে পড়ে। এরপর রে ওয়াশরুমে যেতেই সে বাইরে আসে এবং তৎক্ষণাৎ কোনো অস্ত্র খুঁজতে থাকে যাতে টেসাকে বাঁচাতে পারে। তখনই সে মাছ শিকার করার একটি স্পিয়ার গান পেয়ে যায়। সে একা ছিল, তাই ভয়ও পাচ্ছিল, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে সে বাইরে আসে এবং স্পিয়ার গানটি ডাক্তারের দিকে তাক করে। ডাক্তার তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে কায়াকে কথায় ভুলিয়ে রাখার চেষ্টা করে। তবে কায়া তাকে সুযোগ না দিয়ে গান চালিয়ে দেয়। ডাক্তার আহত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং কায়া দ্রুত টেসার একটি হাত খুলে দেয়। তখনই ডাক্তার রাগে কায়ার ওপর হামলা করে এবং তার গলা টিপে ধরে। ততক্ষণে টেসা একটি ছুরি নিয়ে ডাক্তারের ঘাড়ে আঘাত করে দেয়। ৩-৪ বার আঘাত করার পর ডাক্তার মারাত্মকভাবে ছটফট করতে থাকে এবং সেখানেই তার মৃত্যু হয়। এরপর দুজনেই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তারা যেতেই সেখানে রে আসে এবং ডাক্তারের লাশ দেখে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায়। সে তাদের চারদিকে খুঁজতে শুরু করে এবং প্রথমেই গিয়ে এয়ারবোটের হাওয়া বের করে দেয় যাতে তারা দুজনেই পালাতে না পারে। কিন্তু তারা দুজনেই কোনো বোটে নয়, বরং সাঁতরে ডাক্তারের শিপের দিকে যাচ্ছিল। রে তাদের খুঁজতে খুঁজতে ওপরে যায় এবং ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখে ফেলে যে তারা দুজন পালাচ্ছে। সে দ্রুত এসে নিজের বোট স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। নিচে গিয়ে দেখে যে ইঞ্জিনের তার কাটা ছিল। আসলে কায়া আগেই ইঞ্জিনের মেইন তার কেটে দিয়েছিল, কারণ সে আগেভাগেই আন্দাজ করেছিল যে রে অবশ্যই তাদের পিছু নেবে। সে বুঝে গিয়েছিল যে বাঁচার জন্য তাকে টেসাকে নিয়ে যে কোনোভাবে ডাক্তারের শিপে পৌঁছতে হবে। রে কিছুক্ষণের জন্য একেবারে শান্ত হয়ে যায় এবং তাদের ধরার কোনো ভয়ানক উপায় খুঁজতে থাকে। ওদিকে টেসা জখম হওয়ার কারণে ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না। কায়া তাকে সাথে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু টেসার সাহস ফুরিয়ে আসছিল। সে কায়াকে একা চলে যেতে বলে যাতে দুজনেই মারা না পড়ে। তখন কায়া সিদ্ধান্ত নেয় যে সে একাই শিপ পর্যন্ত যাবে এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। এরপর সে একা সাঁতরে কোনো মতে সেই শিপে পৌঁছে যায়। সেখানে গিয়ে প্রথমে নিজেকে শান্ত করে, কারণ ক্ষুধা ও তৃষ্ণার কারণে সে দুর্বল হয়ে পড়েছিল। এখন তাকে শিপটি স্টার্ট করতে হবে, কিন্তু এই বিষয়ে সে বিশেষ কিছু জানত না। সে অনেকগুলো বাটন চেক করে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তখনই একটি রেডিও পেয়ে যায় এবং সে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। সে তাদের জানায় যে একজন জেলে তাকে এবং তার বন্ধুকে অপহরণ করেছে এবং সে একটি শিপের ভেতরে আটকে আছে। ওপাশ থেকে বলা হয় যে তাকে যে কোনোভাবে নিজের লোকেশন পাঠাতে হবে যাতে তারা সাহায্যের জন্য পৌঁছতে পারে, যার জন্য তাকে ইমার্জেন্সি রেডিও বিকন ডিভাইস খুঁজতে হবে যা দিয়ে লোকেশন শনাক্ত করা যায়। কায়া সেটি খুঁজতে শুরু করে, তবে প্রথমে সে একটি ফ্লেয়ার গান পায় যা সে নিজের কাছে রেখে দেয়। কোস্টগার্ড বলে যে বিকন ডিভাইস ছাড়া তারা তাকে খুঁজে পাবে না। সেটি একটি বোতলের মতো দেখতে, যা পাওয়া মাত্রই সক্রিয় করার জন্য পানিতে ফেলে দিতে হবে। কায়া সব জায়গায় তল্লাশি চালায় এবং অবশেষে বিকনটি খুঁজে পায়। এরপর সেটি সক্রিয় করার জন্য যেই সে পানির দিকে এগোতে থাকে, সে অনুভব করে যে কেউ একজন শিপের দিকে সাঁতরে আসছে। তার সন্দেহ হয় যে সেটি রে, তাই কোনো শব্দ না করে সে ডাক্তারের বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর রে শিপে পৌঁছায় এবং একেবারে শিকারীর মতো তাকে খুঁজতে শুরু করে, কিন্তু কায়াও চতুর ছিল এবং সে এক জায়গায় স্থির থাকে না। সে যে কোনোভাবে বাইরে বেরিয়ে বিকনটি পানিতে ফেলার চেষ্টা করে, তাই আবার উপরে আসে এবং ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু তখনই রে পেছন থেকে এসে তাকে ধরে ফেলে এবং ছুরি দিয়ে তার উপর হামলা করে। কায়া দুর্বল হয়ে সেখানেই পড়ে যায়, কিন্তু সে হার মানার পাত্র ছিল না। সে এমন ভান করে যেন সে মারা যাচ্ছে এবং তাকে জড়িয়ে ধরতে চায়। এরপর রে কাছে আসতেই কায়া তার মুখের ওপর ফ্লেয়ার শুট করে দেয়, যার ফলে রে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং তার মৃত্যু হয়। এখন কায়া নিজেও মারাত্মকভাবে জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। তবুও সাহস করে সে কিনার পর্যন্ত পৌঁছায় এবং বিকন ডিভাইসটি পানিতে ফেলার চেষ্টা করে, কিন্তু সেটি কিনারাতেই আটকে যায়। ওই অবস্থাতেই কায়া জ্ঞান হারিয়ে ফেলে। সারা রাত ঢেউয়ের কারণে শিপটি দুলতে থাকে এবং ধীরে ধীরে সেই বিকনটিও গড়িয়ে পানিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। সকাল হতেই কোস্ট গার্ড বোট এবং হেলিকপ্টার নিয়ে পৌঁছায় এবং কায়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, তাই দ্রুত তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর যখন তারা চলেই যাচ্ছিল, ঠিক তখনই তারা পানিতে ভাসমান অবস্থায় টেসাকে দেখতে পায়। সে তখনও জীবিত ছিল এবং তাকেও দ্রুত ওপরে টেনে তোলা হয়। দুজনের অবস্থায় খুব খারাপ ছিল এবং টেসা কাঁদছিল, কারণ তারা কখনো ভাবেনি যে একটি ছোট ট্রিপ তাদের এমন এক জায়গায় নিয়ে আসবে যেখান থেকে জীবিত ফেরার জন্য তাদের মৃত্যুর সাথে লড়াই করতে হবে। অবশেষে দুজনকে নিরাপদ তীরে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছে তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসে, যেন তাদের বিশ্বাসই হচ্ছে না যে তারা ফিরে এসেছে। জীবন তাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে, কিন্তু একটা গভীর শোকও ছিল যে তারা তাদের বন্ধুদের চিরদিনের জন্য হারিয়েছে। আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।